চিন্তা করো তো, আমাদের এই চেনা পৃথিবীর যদি ৭৫% ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে? আজ থেকে ৫ বছর আগে ক্লার্ক নামের এক বিধ্বংসী কমেট আছড়ে পড়েছিল আমাদের এই নীল গ্রহে। কিন্তু ৫ বছর কেটে গেলেও পৃথিবীটা আর আগের মতো নেই। আকাশের দিকে তাকালে এখনও দেখা যায় সেই গ্রহাণুর ধ্বংসাবশেষগুলো বলয়ের মতো পৃথিবীকে ঘিরে রেখেছে, যেন এক মৃত্যুফাদ। আজ আমরা এমন এক পৃথিবীর গল্প বলবো যেখানে মানুষ মাটির নিচে ইঁদুরের মতো লুকিয়ে বাঁচতে হচ্ছে। চলো দেখে নেওয়া যাক গিগি ফ্যামিলি আর বাকি বেঁচে থাকা মানুষগুলো এই নরককুণ্ডে কিভাবে সার্ভাইভ করছে। গল্পের শুরুতেই আমরা দেখি জন গিগিকে। সে এখন একজন ইঞ্জিনিয়ার এবং স্কাউট হিসেবে কাজ করছে। গ্রিনল্যান্ডের এক গভীর বাংকারের ভেতর তারা কোনো মতে টিকে আছে। জন বাইরে বের হয়েছে একটা মিশনে। চারিদিকে তাকালে বুক ফেটে যায়। দাউ দাউ করে আগুন জ্বলছে আর মাটির ফাটল দিয়ে বেরিয়ে আসছে তৃপ্ত লাভা। পৃথিবীটা যেন সত্যি শেষ হয়ে যাচ্ছে। জন একটা পরিত্যক্ত ক্রুজার শিপের ভেতরে ঢোকে কিছু একটা দরকারি জিনিস খুঁজতে, কিন্তু ঠিক তখনই বেস থেকে ওয়ার্নিং আসে। এক বিশাল ইলেকট্রোম্যাগনেটিক স্টর্ম ধেয়ে আসছে তার দিকে। এই ঝড় মানেই মৃত্যু। জন কাশতে কাশতে পাগলের মতো দৌড়াতে শুরু করে। পেছনে তাকালে দেখা যায় ধুলো আর আগুনের এক দানব তাকে গিলে খেতে আসছে। জন বাংকারের দরজার সামনে পৌঁছে চিৎকার করে বলতে থাকে, দরজা খোলো প্লিজ। কিন্তু তেজস্ক্রিয়তা ভেতরে ঢুকে যাওয়ার ভয়ে তারা বেশিক্ষণ দরজা খোলা রাখতে পারবে না। ঠিক যখন দরজাটা বন্ধ হয়ে যাচ্ছিল, শেষ মুহূর্তে একটা মরণঝাপ দেয় জন। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য সে বেঁচে ফেরে। বাংকারের ভেতরে পরিস্থিতি আরও জটিল। জনের স্ত্রী অ্যালিসন এখন সেখানকার অন্যতম লিডার। মিটিংয়ে অ্যাডাম নামের এক লিডার সোজাসুজি বলে দেয়, আমাদের সাপ্লাই প্রায় শেষের দিকে। এভাবে আর কতদিন? ডক্টর আমিনা জানান, কানাডা, আমেরিকা, এমনকি আইসল্যান্ডও এখন বসবাসের অযোগ্য। কিন্তু একটা আশার আলো আছে। ওয়েস্টার্ন ইউরোপে কমেটের আঘাতে এক বিশাল ক্রেটার বা গর্ত তৈরি হয়েছে। ডক্টর আমিনার মতে সেই গভীর খাদের কারণে তেজস্ক্রিয় বাতাস সেখানে পৌঁছাতে পারবে না। ওটাই হয়তো হতে পারে তাদের নতুন স্বর্গ। কিন্তু সমস্যা একটাই, গ্রিনল্যান্ড থেকে সেটা অনেক দূরে, আর সেখানে এখন চলছে হিংস্র দাঙ্গা। এরই মাঝে জন যায় একজন সাইকিয়াট্রিস্টের কাছে। মনের ভেতরের জমে থাকা ভয়গুলো বের করে দেওয়ার চেষ্টা করে সে। হঠাৎ পুরো বাংকারটা দুলতে শুরু করে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু জেনারেল আশ্বাস দেন এই বাংকার যখন কমেটের ধাক্কা সইতে পেরেছে তখন এই সামান্য ভূমিকম্পে কিছুই হবে না। ঠিক তখনই একটা ডিস্ট্রেস সিগন্যাল আসে। বাইরে কেউ একজন সাহায্যের জন্য আর্তনাদ করছে। অ্যাডাম চায় না বাইরের কাউকে ভিতরে নিতে, কারণ তাদের খাবার এমনিতেই কম। কিন্তু অ্যালিসন রুখে দাঁড়ায়। সে বলে, আমরা যদি মানুষকে মানুষ হিসেবে সাহায্যই না করি তবে বেঁচে থাকার কি মানে? শেষ পর্যন্ত মেজরিটি ভোটে ঠিক তাই হয়। তারা একটা রেস্কিউ টিম পাঠায়। অন্যদিকে ছোট নাথান, জনের ছেলে, এখন বড় হয়ে গেছে। সে বাংকারের স্কুলে পড়ালেখা করে। মহাকাশ আর নক্ষত্র নিয়ে তার ভীষণ আগ্রহ। সে দেখে আকাশের সেই কমেটের টুকরোগুলো এখন পৃথিবীর চারিদিকে শনির বলয়ের মতো সুন্দর একটা রিং তৈরি করেছে। প্রকৃতি কতটা অদ্ভুত, তাই না? ধ্বংসের ভেতরেও কি এক বিষণ্ণ সৌন্দর্য। এরপর আমরা দেখি জন তার বন্ধুর সাথে মিলে অনেক চেষ্টার পর বাংকারের ওয়াটার সাপ্লাই ঠিক করে ফেলে। সবাই যখন পানির তোড় দেখে আনন্দে আত্মহারা, তখন জন সবার ভিড় ঠেলে অ্যালিসনের সামনে গিয়ে দাঁড়ায়। সে তার পকেট থেকে একটা শুকনো ফুল বের করে অ্যালিসনের হাতে দেয়। ওই ভাঙা জাহাজের ভেতর থেকে সে এটা কুড়িয়ে এনেছিল। অ্যালিসন কিন্তু মনে মনে খুব ভয় পাচ্ছিল। তার স্বামী জন যে বারবার বাইরে স্কাউট মিশনে যাচ্ছে, তাতে তার শরীরের রেডিয়েশন আবার ঢুকে পড়ছে না তো? কিন্তু মনের ভয় চেপে রেখে সে জনকে ধন্যবাদ জানায়, কারণ এই কঠিন সময়ে জনই তো সবার ভরসা। তবে তাদের ছেলে নাথান কিন্তু বেশ দুরন্ত। লুকিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল সে। জন যখন তাকে বকা দিচ্ছিল, তখন নাথানের সেই অভিমানী মুখটা দেখলে তোমারও মায়া লাগত, ঠিক যেন বাবার মতোই জেদি। যাই হোক, সেই বিষণ্ণ রাতেও তারা একটু নেচে নিল, হয়তো শেষবারের মতো আনন্দ করা। নাথান আকাশের তারা দেখতে খুবই ভালোবাসে। তার বিছানার চাদরে সে তারার নকশা করে ছোট ছোট গর্ত করে রেখেছে। পরদিন সকালে একদল উদ্ধারকারী দল বের হলো অন্য লোকেশনে আটকে পড়া মানুষদের বাঁচাতে। মিলিটারি আর লিডাররা সবাই খুব সিরিয়াস। তারা কিছু মানুষকে উদ্ধার করে নিয়ে এলো ঠিকই, কিন্তু বিপদের মেঘ তখনও কাটেনি। জন তার কাজে গিয়ে দেখল তার বন্ধু খুবই চিন্তিত। হঠাৎ জনের চোখে পড়ল দেওয়ালে এক বিশাল ফাটল তৈরি হচ্ছে। ঠিক তখনই সবকিছু তছনছ হয়ে গেল। এক প্রচণ্ড ভূমিকম্পে পুরো বেসটা কাঁপতে শুরু করলো। চারিদিকে শুধু চিৎকার আর আর্তনাদ। ইলেকট্রিক লাইন ছিঁড়ে পাওয়ার চলে গেল। ছাদ থেকে কংক্রিট খসে পড়ছে। মাটির নিচে নিরাপদ আশ্রয় থেকেও যখন মৃত্যু ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে, তখন মানুষের মনের অবস্থা ঠিক কেমন হবে? ভূমিকম্প থামলে জন কোনো মতে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো। তার প্রথম চিন্তা অ্যালিসন আর নাথান। ভাগ্য ভালো যে তারা বেঁচে আছে। নাথান যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, জন চিৎকার করে বলল, তাড়াতাড়ি ইনসুলিন আর দরকারি জিনিস গুছিয়ে নাও, এখন আর এখানে এক মুহূর্তও থাকা নিরাপদ নয়। জন মাস্ক নিয়ে দৌড়ে এলো পরিবারের কাছে, কিন্তু মেইন এক্সিট গেটে মানুষের উপচে পড়া ভিড়। সবাই আগে বের হতে চায়।
জন বুদ্ধি করে তাদের অন্য এক পথে নিয়ে গেল। সেই পথটা ভেঙে ধসে গিয়েছিল, কিন্তু তারা কোনো মতে হামাগুড়ি দিয়ে কংক্রিটের নিচে গিয়ে বের হতে সক্ষম হলো। ঠিক যখন তারা বাইরে বের হয়ে এলো, তখনই হুড়মুড় করে ভেঙে পড়ল পেছনের স্ট্রাকচারটা। বাইরে বেরিয়েই তারা দেখল হাজার হাজার মানুষ পাগলের মতো সমুদ্রের দিকে দৌড়াচ্ছে। ভিড়ের চাপে ছোট নাথানকে তারা হারিয়ে ফেলেছিল কিছুক্ষণ, কিন্তু পরে দেখা গেল সে ডক্টর আমিনাকে সাহায্য করছে। এরপর তারা পৌঁছালো সমুদ্রের পাড়ে। সেখানে তখন নরক গুলজার। লাইফ বোটে ওঠার জন্য মানুষ একে অপরকে ছিঁড়ে খাচ্ছে। অ্যাডামের মাস্ক কেড়ে নেওয়ার জন্য কিছু লোক আক্রমণ করলো তাকে। সাহায্য করতে গিয়ে হঠাৎ কেউ একজন জনের মাস্কটাই চুরি করে নিয়ে পালালো। চিন্তা করো একবার, ওই বিষাক্ত পরিবেশে মাস্ক ছাড়া বেঁচে থাকা মানে নির্ঘাত মৃত্যু। কোনো মতে একটা খোলা লাইফ বোট দেখে তারা ভেতরে উঠে পড়ল। বাইরে মানুষ চিৎকার করছিল ওঠার জন্য, কিন্তু জায়গা না থাকায় দরজা বন্ধ করে দিতে বাধ্য হলো তারা। ঠিক তখনই সমুদ্রের বুক চিরে ধেয়ে এলো এক দানবীয় সুনামি। সুনামির সেই বিশাল ঢেউ তীরের সবকিছু ধুলোয় মিশিয়ে দিল, কিন্তু ভাগ্যক্রমে তাদের বোটটা টিকে গেল। এখন প্রশ্ন হলো তারা যাবে কোথায়? হাতে সাপ্লাই আছে মাত্র 1 সপ্তাহের। জন হিসেব করে দেখল রেডিয়েশন লেভেল এখন কম, তাই মাস্ক খুলে তারা একটু বুক ভরে নিঃশ্বাস নিল। দিন যায়, রাত আসে, মাঝ সমুদ্রে বোটটা নষ্ট হয়ে গেল। কিন্তু জন তো ইঞ্জিনিয়ার, সে আপ্রাণ চেষ্টা করে বোটটা আবার চালু করল। রাতে নাথান তার বাবাকে আকাশের তারা চেনাচ্ছিল, যা সে স্কুলে শিখেছে। ওই ধ্বংসস্তূপের মাঝেও বাবা ছেলের মুহূর্তটা সত্যি খুব ইমোশনাল ছিল। কিন্তু হঠাৎ আকাশ থেকে এক জ্বলন্ত উল্কা খসে পড়ল। ওটা কোথায় আছড়ে পড়বে কেউ জানে না। পরদিন সকালে আরও বড় বিপদ। বোটের ফুয়েল প্রায় শেষ। এখন তারা স্রেফ ঢেউয়ের দয়ায় ভাসছে। কয়েকদিন পর হঠাৎ বোটটা যেন কিসে ধাক্কা খেল। বাইরে বেরিয়ে সবার চক্ষু চড়ক গাছ। একটা আস্ত বিল্ডিং জলের নিচে। জন চিনতে পারল জায়গাটা। এটা লিভারপুল শহর। পুরো শহর এখন জলের তলায় ডুবে আছে। লগি ঠেলে তারা ডাঙার দিকে এগোতে লাগলো। সেখানে কিছু মানুষের পায়ের ছাপ দেখে তারা তাদের অনুসরণ করতে শুরু করলো। আর শেষ পর্যন্ত তারা খুঁজে পেল এক নতুন রেস্কিউ বাংকার। বাংকারের গেটে পৌঁছাতেই মিলিটারি তাদের আটকে দিল। রিফিউজি হিসেবে ভেতরে ঢুকতে হলে ব্যাজ দেখাতে হবে। একমাত্র অ্যালিসন ছাড়া আর কারোর কাছেই ব্যাজ নেই। পেছনে শত শত মানুষের ভিড় আর আর্তনাদ। হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সৈন্যরা এলোপাথারি গুলি চালাতে শুরু করলো। আর ঠিক তখনই আমাদের চোখের সামনে অ্যাডাম মারা গেল। চারিদিকে তখন হাহাকার। তার উপর ধেয়ে আসছে এক বিষাক্ত রেডিও অ্যাক্টিভ স্টর্ম। জন বুঝতে পারল এখানে থাকা মানেই মৃত্যু। তারা কোনো মতে একটা গাড়ি জোগাড় করলো। বিনিময়ে জনকে তার স্বাদের ঘড়িটা দিয়ে দিতে হলো। ড্রাইভারের কথায় তাদের বুকটা কেঁপে উঠল। সে জানালো পৃথিবী এখন নরক হয়ে গেছে। মানুষ এখন একবেলা খাবারের জন্য অন্যকে খুন করতেও দ্বিধাবোধ করছে না। গাড়ির ভেতরে ডক্টর আমিনা ছোট নাথানকে বোঝাচ্ছিল সেই ক্রেটারের কথা। ডাইনোসররা যেভাবে বিলুপ্ত হয়েছিল ঠিক সেভাবেই হয়তো নতুন প্রাণের জন্ম হবে এই ধ্বংসস্তূপ থেকে। কিন্তু ঠিক তখনই পৃথিবীটা আবার কাঁপতে শুরু করলো। আকাশ থেকে দাও দাও করে পড়তে শুরু করলো হাজার হাজার উল্কা বা মেটিওর। জন চিৎকার করে বলল, সবাই শক্ত কিছু ধরে রাখো। তারা একটা গাছের নিচে আশ্রয় নিল, কিন্তু ড্রাইভারটা বোকামি করে বসল। সে তার গাড়ি বাঁচাতে দৌড়ে গিয়েছিল, আর ঠিক তখনই একটা বিশাল উল্কার টুকরো এসে তাকে পিষে দিল। চোখের সামনে একজন মানুষকে এভাবে শেষ হয়ে যেতে দেখে তারা যেন নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। পায়ে হেঁটে তারা পৌঁছালো লন্ডনে, অ্যালিসনের বন্ধু ম্যাকেনজির বাড়িতে। ম্যাকেনজি বন্দুক হাতে তৈরি ছিল, কিন্তু বন্ধুদের দেখে তার চোখে জল চলে এলো। অদ্ভুত ব্যাপার কি জানো, ম্যাকেনজির বাড়িতে একদল অ্যালঝেইমার রোগী থাকে। তারা জানেই না যে পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। ম্যাকেনজি তাদের হাসিখুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কি অদ্ভুত এক শান্তি এই নরকের মাঝে। কিন্তু সেই রাতেই সব আনন্দ ফিকে হয়ে গেল। অ্যালিসন দেখল জন ভয়ানকভাবে কাশছে আর তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। জন আর লুকাতে পারল না। সে জানালো স্কাউট মিশনে কাজ করার সময় অতিরিক্ত রেডিয়েশন তার শরীরে ঢুকে গেছে। তার হাতে সময় আছে আর মাত্র 6 সপ্তাহ। অ্যালিসন ভেঙে পড়ল, কিন্তু জন দৃঢ় প্রতিজ্ঞ। সে চায় মরার আগে তার পরিবারকে ওই নিরাপদ ক্রেটারে পৌঁছে দিতে। এটাই তার শেষ মিশন। পরদিন ম্যাকেনজির দেওয়া গাড়ি আর গান নিয়ে তারা রওনা দিল। পথে হঠাৎই একদল লোক তাদের গাড়ি আটকানোর জন্য অ্যাটাক করল। শুরু হলো গোলাগুলি। জন আর অ্যালিসন বীরের মতো লড়াই করল ঠিকই, কিন্তু তারা বাঁচাতে পারল না ডক্টর আমিনাকে। একটা বুলেট তার শরীর এফোড় করে দিল। মাটির নিচে ডক্টর আমিনাকে রেখে তারা আবার এগোতে লাগলো। কয়েক ঘন্টা পর তারা যখন ইংলিশ চ্যানেলের কাছে পৌঁছালো, তখন তারা যা দেখল তা অবিশ্বাস্য। পুরো সমুদ্রের পানি শুকিয়ে গায়েব হয়ে গেছে। ব্রিটেন থেকে ফ্রান্স পর্যন্ত এখন স্রেফ মাইলের পর মাইল মরুভূমি। তারা গাড়ি নিয়েই সমুদ্রের তলদেশ দিয়ে ফ্রান্সের দিকে এগোতে লাগলো, কিন্তু কিছু দূর যেতেই দেখা দিল এক বিশাল ক্যানিয়ন বা গিরিখাত। সব গাড়ি সেখানে থেমে আছে। সার্ভাইভাররা এই ক্যানিয়ন পার হওয়ার জন্য একটা নড়বড়ে ব্রিজ বানাচ্ছে,
কিন্তু ছোট নাথান ভয়ে কুঁকড়ে যাচ্ছিল, পা বাড়াতেও তার বুক কাঁপছে। জন তাকে সাহস দিয়ে বলল, বাবা, তোমাকে সাহসী হতে হবে। তারা যখন ওই সরু ব্রিজটা দিয়ে হাঁটতে শুরু করলো, তখন বাতাস বইছিল শো শো করে, ঠিক যেন মৃত্যুর গর্জন। হঠাৎ এক ঝটকায় প্রচণ্ড হাওয়া এলো, কিন্তু তারা কোনো মতে দড়ি আঁকড়ে ধরে টিকে রইল। ব্রিজের মাঝখানের প্ল্যাটফর্মে পৌঁছালেও সামনে আরও অনেক পথ বাকি। ঠিক তখনই পায়ের নিচের মাটি কেঁপে উঠল। আবারও শুরু হয়েছে আর্থকোয়েক। এখন আর বেশি সময় নেই। তারা পাগলের মতো ময়ের ব্রিজের ওপর দিয়ে হামাগুড়ি দিতে লাগলো। ঠিক মাঝপথে থাকাকালীন আবারও এক প্রচণ্ড ঝাঁকুনি। দড়ির ব্রিজটা ছিঁড়ে গেল। চোখের সামনে কত মানুষ যে খাদের নিচে তলিয়ে গেল তার হিসেব নেই। ব্রিজটা যখন ভেঙে পড়ার উপক্রম, ঠিক তখনই পেছন থেকে এক লোক জীবন বাঁচাতে মরিয়া হয়ে লাফ দিল, আর সেই ধাক্কায় নাথান ছিটকে গিয়ে ময়ের সাথে ঝুলে রইল। জন কোনো মতে টেনে ধরল তার ছেলেকে। প্ল্যাটফর্মটা তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তারা ওপারে পা রাখতেই পুরো ব্রিজটা হুড়মুড় করে খাদের নিচে চুরমার হয়ে গেল। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তারা বেঁচে ফিরল। এরপর তারা হাঁটতে শুরু করলো ফ্রান্সের দিকে, কিন্তু চারিদিকে ধ্বংসস্তূপ দেখে চেনার উপায় নেই যে তারা আসলে কোথায় আছে। হঠাৎ এক লোক বন্দুক তাক করে তাদের সামনে দাঁড়ালো। জন তাকে বোঝালো যে তারা কোনো ক্ষতি করতে আসেনি, তারা শুধু সেই ক্রেটারে যেতে চায়। লোকটা দয়ালু ছিল, সে তাদের নিজের বাড়িতে নিয়ে গেল। কালালার একটা পরিত্যক্ত মিলে লোকটা তার আস্তানা বানিয়েছে। সেখানে সে সোলার পাওয়ার দিয়ে বিদ্যুৎ আর ফিল্টার দিয়ে তেজস্ক্রিয় বাতাস পরিষ্কার করার চেষ্টা করছে। কিন্তু লোকটির স্ত্রী, সে প্যারালাইজড। তেজস্ক্রিয়তার প্রভাবে তার কথা বলার শক্তিটুকুও নেই। লোকটা জানালো ক্রেটার এখন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। ওয়েস্টার্ন আর ইস্টার্ন অ্যালায়েন্সের মধ্যে চলছে রক্তাক্ত লড়াই। সেই রাতে নাথানার লোকটির মেয়ে ক্যামিলা যখন নিজেদের তারার নকশা করা চাদর নিয়ে গল্প করছিল, তখন অ্যালিসন জনকে একটা প্রশ্ন করে। সে জানতে চায় বাংকার ছাড়ার সময় জনের বাবা তাকে কানে কানে কি বলেছিল। জন তখন প্রকাশ করল এক গোপন সত্যি। সে তার বাবার কাছে প্রমিস করেছিল যে নিজের জীবন দিয়ে হলেও সে অ্যালিসন আর নাথানকে প্রোটেক্ট করবে। সেই কথাটা মনে করেই জন আজও লড়ে যাচ্ছে। পরদিন সকালে সেই ফ্রেঞ্চ লোকটি তাদের ম্যাপ দিয়ে যুদ্ধের এলাকা এড়িয়ে যাওয়ার রাস্তা বুঝিয়ে দিল। সে অনুরোধ করল তার মেয়ে ক্যামিলাকেও সাথে নিয়ে যেতে, যাতে সে একটা নিরাপদ জীবন পায়। ক্যামিলা তার বাবা মাকে চোখের জলে বিদায় দিয়ে রওনা হলো ক্রেটারের দিকে। পথে যেতে যেতে তাদের আটকে দিল ওয়েস্টার্ন অ্যালায়েন্সের সৈনিকরা। ক্যামিলা ফ্রেঞ্চ ভাষায় তাদেরকে বুঝিয়ে বলল যে তারা কমান্ডার জ্যানোটের বন্ধু। যদিও সৈন্যরা বলল সামনে যাওয়া অসম্ভব, কিন্তু জন সাহায্যের জন্য মরণপণ আকুতি করল। শেষ পর্যন্ত এক সোলজার তাদের সেই ভয়াবহ লড়াইয়ের মাঝখান দিয়ে নিয়ে যেতে রাজি হলো। চারিদিকে কামানের গর্জন আর আগুনের লেলিহান শিখা। সৈন্যটির নির্দেশ ছিল মাথা একদম নিচু করে রেখো। তারা কোনো মতে বাংকারের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল। চারিদিকে লাশের স্তূপ, বারুদের গন্ধ, আর তার ভেতর দিয়েই তারা এগিয়ে যেতে লাগলো আশ্রয়ের খোঁজে। জন আর তার পরিবারকে সৈন্যরা ট্রাকে করে নিয়ে এলো এক বেস ক্যাম্পে, যেখানে কমান্ডার জ্যানোটের থাকার কথা। ক্যামিলা পাহাড়গুলোর দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বলে উঠল, ওই যে পাহাড়, তার মানে ওই পাহাড়ের ওপরেই আমাদের স্বপ্নের ক্রেটার। ওখানে প্রচুর সাধারণ মানুষ ভিড় করে আছে। সবার চোখে একটাই আশা, একটু নিরাপদ আশ্রয়। জন যখন ইনচার্জের কাছে গিয়ে কমান্ডার জ্যানোটের কথা জিজ্ঞেস করল আর তাদের সেই ছবিটা দেখালো, ঠিক তখনই সোলজাররা তাকে জ্যানোটের নিথর দেহটা দেখালো। জ্যানোট আর বেঁচে নেই। সৈন্যরা সাব জানিয়ে দিল তারা আর কোনো সাহায্য করতে পারবে না। তারা জনকে ওখান থেকে চলে যেতে বলল। কিন্তু বিধিবাম, জন তো দমবার পাত্র নয়। সে সৈন্যদের হাতে পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি একজন মরণাপন্ন মানুষ, আমার হাতে আর বেশি সময় নেই। আমি শুধু চাই আমার ফ্যামিলিকে ওই ক্রেটারে পৌঁছে দিতে। প্লিজ আমাদের ফিরিয়ে দেবেন না। জনের ওই করুণ আকুতি শুনে পাষাণ সোলজারের মনও গলে গেল। সে তার সাবঅর্ডিনেটকে নির্দেশ দিল তাদের বাসে জায়গা করে দিতে। অবশেষে তারা বাসে করে রওনা হলো সেই কাঙ্ক্ষিত ক্রেটারের দিকে। কিন্তু পথ তো মরণফাঁদ। মাঝপথে হঠাৎ একদল ডাকাত বাসে অ্যাটাক করলো। তারা সিকিউরিটি গার্ডদের মেরে ফেলল, আর ড্রাইভার যখন পালানোর চেষ্টা করছিল তখন তাকেও গুলি করে দিল। ডাকাতরা সবাইকে বাস থেকে নামিয়ে দিয়ে বাসটা দখল করে নিল। সবাই যখন ভয়ে বাস থেকে নেমে যাচ্ছিল, জন ঠিক করলো এটাই তার শেষ লড়াই। সে অন্যদের এগিয়ে যেতে বলে একা ডাকাতদের ওপর ঝাঁপিয়ে পড়ল। বাসের ভেতর থেকে দুটো গুলির শব্দ শোনা গেল। চারিদিকে তখন পিনপতন নীরবতা। ঠিক তখনই জন বাস থেকে বেরিয়ে এলো। সে বেঁচে আছে, কিন্তু তার শরীর রক্তে ভিজে গেছে। ডাকাতের গুলি লেগেছে তার গায়ে। অ্যালিসন তড়িঘড়ি করে বাসটা চালিয়ে পাহাড়ের ঢাল পর্যন্ত নিয়ে গেল, কিন্তু একটা সময় পর বাস আর উপরে উঠতে পারল না। অগত্যা তারা বাস থেকে নেমে পায়ে হেঁটে পাহাড় চড়া শুরু করল। জনের অবস্থা তখন খুবই সিরিয়াস, কিন্তু সবার সাহায্যে সে কোনো মতে পাহাড়ের চূড়ায় পৌঁছালো। পাহাড়ের একদম মাথায় উঠে তারা যা দেখল তা দেখে জন যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না।
দাউ দাউ করে জ্বলতে থাকা ধ্বংসস্তূপের মাঝে ওটা যেন এক টুকরো স্বর্গ। সেই বিশাল ক্রেটার, নাম তার ক্লার্ক। একদম যেমনটা শুনেছিলে, উর্বর জমি, স্বচ্ছ পানি আর ঝলমলে নীল আকাশ। ওখানে কোনো বিষাক্ত রেডিয়েশন নেই। সেই দৃশ্য দেখে জন শান্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ভীষণ খুশি যে শেষ পর্যন্ত তার মিশন সফল হয়েছে। আর ঠিক তখনই সে মাটিতে লুটিয়ে পড়ল। তার নিথর দেহটা যখন পড়েছিল, নাথান তার বাবার সেই শিখিয়ে দেওয়া কথাগুলো বলে তাকে শেষ বিদায় জানালো। জনের এই আত্মত্যাগের মাধ্যমেই তারা খুঁজে পেল এক নতুন পৃথিবী, যেখানে মায়া, মমতা আর ভালোবাসা দিয়ে আবারও সবকিছু গড়ে তুলতে হবে। আর এখানেই শেষ হয়ে গেল আমাদের আজকের মুভি গ্রিনল্যান্ড 2 এর ইমোশনাল জার্নি। আজকের এই ট্র্যাজিক এন্ডিংটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।